সালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি বিবিএস পাস কোর্সের প্রথম বর্ষের ক্লাস নেব। আমার পড়ানোর বিষয় ব্যবসা পরিচিতি ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি ব্যবসা পরিচিতি বিষয় থেকে যা পড়াবো সেটা হলো যৌথ মূলধনী কোম্পানি। আজকে যৌথ মূলধনী কোম্পানির আমার 3 নাম্বার ক্লাস। আমি যৌথ মূলধনী কোম্পানি থেকে যা যা পড়াবো: যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার কারণসমূহ, যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। চলো আমরা পড়া শুরু করি। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার কারণসমূহ আলোচনা করব। বর্তমানে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা প্রাচীনকাল থেকে চলে আসা ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যপট পাল্টে দিয়েছে। বর্তমান উন্নত পরিবহন ব্যবস্থা যে কোনো পণ্য এক মুহূর্ত বা অতি অল্প সময়ের মধ্যে যে কোনো স্থানে সরবরাহ করা সম্ভব হয়। পূর্বে ব্যবসা বাণিজ্য উৎপাদিত পণ্য সামগ্রী বিভিন্ন হাত ঘুরে ভোক্তার কাছে সরবরাহ হতো এবং অনেক সময় লাগতো। আজকাল এই উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য উৎপাদনকারী এবং ভোক্তার সামনাসামনি মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে সাহায্য করেছে। আচ্ছা, তাছাড়া ব্যবসা বাণিজ্যে তীব্র প্রতিযোগিতা, বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, শ্রম বিভাগীয়করণ, উৎপাদনে বিশেষজ্ঞতার সুযোগ ইত্যাদি কারণে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের বৃহদায়তন প্রতিষ্ঠান। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রযুক্তির সর্বক্ষেত্রে উৎপাদন কম খরচে উৎপাদন করতে সাহায্য করছে, যা কিনা এক মালিকানা বা অংশীদারি কারবারের পক্ষে কখনোই সম্ভব হয় না। আচ্ছা, তাছাড়া অধিক পুঁজি আমরা বৃহদায়তন কারবারের ক্ষেত্রে দেখি বা কোম্পানির ক্ষেত্রে দেখি। অধিক পুঁজি, তারপরে হলো কম ঝুঁকি, দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনা, তারপরে হলো চিরন্তন অস্তিত্ব সম্পন্ন বৃহদায়তন প্রতিষ্ঠান সকলের জনপ্রিয়তার অর্জন করতে সক্ষম হয়েছে। এখন যে সমস্ত ক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠান বা যৌথ মূলধনী কোম্পানি জনপ্রিয়তা অর্জন করতে পারছে, সেই কারণগুলো আমরা আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম কারণ হলো কৃত্রিম ব্যক্তিসত্তা। যৌথ মূলধনী কোম্পানি আইন দ্বারা সৃষ্ট একটি কোম্পানি বা প্রতিষ্ঠান। এই আইন দ্বারা এই কোম্পানি গঠিত হয় বলে এই কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের পর কোম্পানিটি কৃত্রিম সত্তার অধিকারী হয়ে থাকে, অধিকার লাভ করে। আচ্ছা, যদিও যৌথ মূলধনী কোম্পানি ধরা বা ছোঁয়া যায় না, অদৃশ্য ও অস্পর্শনীয়, তথাপি কোম্পানির একটি নিজস্ব ব্যক্তিসত্তা বিদ্যমান। আচ্ছা, কোম্পানি নিজ নামে তার পরিচিতি লাভ করতে পারে এবং কোম্পানি নিজ নামে পরিচালনা করতে সক্ষম হয়ে থাকে এবং সে তৃতীয় পক্ষের সাথে লেনদেন চুক্তি সম্পাদন করতে পারে এবং এই কোম্পানি তৃতীয় পক্ষের সাথে মামলা দায়ের করতে পারে তৃতীয় পক্ষের বিরুদ্ধে এবং সেই মামলা নিজ নামে পরিচালনা করতে পারে। সেজন্য কোম্পানির মালিকানা সত্তা থেকে কোম্পানির ব্যবস্থাপনা সত্তা সম্পূর্ণ পৃথক এবং এই পৃথক হওয়ার কারণেই এই যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা কোম্পানির আরেকটি জনপ্রিয়তার যে কারণ সেটা হলো চিরন্তন অস্তিত্ব আলোচনা করব।
যৌথ মূলধনী কোম্পানি একটা নির্দিষ্ট আইন দ্বারা গঠিত হয়ে থাকে এবং পরিচালিত হয়ে থাকে। যেহেতু সে নির্দিষ্ট আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে, সেই জন্য এই কোম্পানিটি নিজ নামে বাজারে ব্যবসা পরিচিতি ঘটাতে পারে এবং নিজ নামে সেই কোম্পানিটি কারবার পরিচালনা করতে পারে। আচ্ছা, এই কোম্পানি শেয়ার মালিকদের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালক নির্বাচিত করে সেই পরিচালক মণ্ডলী দ্বারা সেই কোম্পানি পরিচালিত হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই এই ব্যক্তি মালিক থেকে কোম্পানির ব্যবস্থাপনা পৃথক হয়ে থাকে। কোম্পানির সদস্যবৃন্দ বা মালিকরা কোম্পানির বিলোপ ঘটাতে পারে না। সব সদস্যের যদি মৃত্যুও হয় তাহলেও সেই কোম্পানিটা কি হবে, বিলোপ হবে না, অর্থাৎ এর অস্তিত্ব চিরন্তন। মানে কোম্পানি সবসময় টিকে থাকতে পারবে। এ কারণে কোম্পানির ঋণদাতাগণ, তারপর হলো পাওনাদার, খরিদ্দার, শ্রমিক কর্মী, সমাজের সর্বস্তরের মানুষ এই কোম্পানির প্রতি আস্থা বা জনপ্রিয়তা অর্জন করছে। সীমিত দায়। যৌথ মূলধনী কোম্পানি সদস্যদের দায় সীমিত। এই কোম্পানির সদস্যরা যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সেই পরিমাণ শেয়ারের জন্যই তারা কোম্পানির কাছে দায়ী থাকবে। এছাড়া তার নিজস্ব কোনো মূলধন বা সম্পত্তির জন্য সে কোনোভাবেই কোম্পানির কাছে দায়বদ্ধ থাকবে না। এই সীমিত দায়ের জন্যই এই কোম্পানি অধিক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। কারণ সীমিত দায়ের জন্য এই কোম্পানির প্রত্যেকটা সদস্য নিশ্চিন্তে সে তার মূলধন বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকে। আইনগত সত্তা, এটা যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার আরেকটি মূল কারণ। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিবন্ধিত হয়ে থাকে এবং যৌথ মূলধনী কোম্পানির আইনের বিধিবিধান অনুযায়ী এই কোম্পানি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই আইনগত সত্তার কারণে এই কোম্পানি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। আইনের কারণে কোম্পানি নিজ নামে তৃতীয় পক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে এবং সেই অনুযায়ী কারবারের লেনদেন সম্পন্ন করতে পারে এবং সে প্রয়োজনে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এবং মামলা পরিচালনাও করতে পারে। এই সমস্ত সুবিধার জন্য, আইনগত সুবিধার কারণে এই কোম্পানি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। যৌথ মূলধনী কোম্পানির আরেকটি জনপ্রিয়তার কারণ হলো অধিক মূলধন। যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা বেশি থাকা অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব হয়ে থাকে। এছাড়া শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা অধিক পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারে। এরপরেও যদি অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে যৌথ মূলধনী কোম্পানি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে তারা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে এবং সেখান থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। কিন্তু এক মালিকানা কারবার বা অংশীদারি কারবারের পক্ষে এত মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। সেজন্য তারা বৃহৎ আকারের কোনো প্রতিষ্ঠানও গড়ে তুলতে পারে না এবং মুনাফাও অর্জন সম্ভব হয় না। এই সমস্ত দিক বিবেচনা করে যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপরে আসছে আরেকটা জনপ্রিয়তার কারণ হলো ঝুঁকি বন্টন। যৌথ মূলধনী কোম্পানির ঝুঁকি, মানে যে ধরনের ঝুঁকি হয় বা ঝুঁকি থাকে সেগুলো প্রত্যেক সদস্য মিলে ভাগ করে নেয়। সদস্য অনেক বলে এই ঝুঁকির পরিমাণ সবার মধ্যে ভাগ করে দিলে মানে পরিমাণটা
এক একজন সদস্যের অল্প হয়ে থাকে, যেটা এক মালিকানা কারবার বা অংশীদারি কারবারের পক্ষে এই ঝুঁকিটা আরেকজনকে ভাগ করে দেওয়া সম্ভব হয় না, বা ঝুঁকির পরিমাণটা বেশি হয়ে থাকে এবং এই দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। যেহেতু অংশীদারি কারবারের ঝুঁকি বন্টনের একটা সুযোগ আছে, সেই কারণে এই কারবারের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার আরেকটি কারণ হলো শেয়ার হস্তান্তরযোগ্যতা। এই কোম্পানি অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে, এখানে কোনো ধরনের আইনগত জটিলতা নেই। কোনো লোকের হাতে যখন টাকা আসে তখন সে ইচ্ছা করলে শেয়ার ক্রয় করে কোম্পানিতে বিনিয়োগ করতে পারে, আবার যখন তার অর্থের প্রয়োজন হবে তখন সেই শেয়ার বাজারে বিক্রয় করে দিয়ে সে তার নগদ অর্থ সংগ্রহ করতে পারে। তবে বাজারে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে দালালের শরণাপন্ন হতে হয় বা দালালের প্রয়োজন পড়ে। কোম্পানির একটি শেয়ার বাজার আছে যেখানে নির্দিষ্ট শেয়ারগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে। যেহেতু কোম্পানির এই সদস্যগণ নির্দিষ্ট জায়গায় বা যে কোনো সময় শেয়ার পরিবর্তন করতে পারে, এতে কি হয়, শুধুমাত্র মালিকানা পরিবর্তন হয়ে থাকে, কোম্পানির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা জটিলতার সৃষ্টি হয় না। এই কারণে যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষতা ও পুঁজির সমন্বয়, এটা যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার আরেকটি কারণ। যৌথ মূলধনী কোম্পানি অনেক সদস্য নিয়ে গঠিত থাকে। স্বভাবতই যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা অনেক, অন্যান্য কারবারের তুলনায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অন্যান্য কারবারের ক্ষেত্রে দেখা যায় প্রভূত পুঁজির মালিক হওয়া সত্ত্বেও কোম্পানি গঠন ও পরিচালনা সংক্রান্ত কোনো জ্ঞান থাকে না বা জ্ঞানের অভাব দেখা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তির দক্ষতা এবং যোগ্যতা আছে, কিন্তু পুঁজির অভাবে সে কোনো কোম্পানি সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ পায় না, যেহেতু সে অর্থের জন্য কোম্পানির মালিকানা বা সদস্য লাভ করতে পারে না। সেই দিক থেকে যৌথ মূলধনী কোম্পানির ব্যবস্থাপনা এবং মালিকানা পৃথক থাকায় এই কোম্পানির বৈশিষ্ট্য অনুযায়ী দক্ষ, অদক্ষ এবং অনেক পয়সার পুঁজির মালিক এই কোম্পানিতে প্রবেশ করতে পারে, মালিকানা লাভ করতে পারে। পাশাপাশি যারা দক্ষ এবং অভিজ্ঞ তারা সুন্দরভাবে কারবার পরিচালনা করে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করিয়ে দিতে পারে। আচ্ছা, এই কারণে যে দক্ষতা ও পুঁজির সমন্বয়ে যেহেতু কারবারটা পরিচালনা করা সম্ভব হয়, সেই জন্য এই কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরেকটা যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার আরেকটা কারণ হলো ঋণের সুযোগ। যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী, আইনসম্মতভাবে তৈরি এবং সদস্যরা সীমিত দায়ের অধিকারী হয়ে থাকে এবং এটা একটা বৃহৎ আকারের প্রতিষ্ঠান। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে জনগণের আস্থা দিন দিন এই প্রতিষ্ঠানের প্রতি বাড়ছে এবং জনগণের প্রিয় হয়ে উঠছে এই প্রতিষ্ঠানটা। কোম্পানি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে, যখন টাকার প্রয়োজন হয় তখন ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কোম্পানির অধিক মূলধন বা প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে। কোম্পানির ঋণপত্র হলো একটা ঋণের দলিল। আচ্ছা, এটা ফলে জনগণ কি করে, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, সীমিত দায় সম্পন্ন কোম্পানির শেয়ার, ঋণপত্র ক্রয় করে প্রমাণস্বরূপ ঋণের দলিল তার কাছে রেখে দেয়। এতে কি হয়, জনগণের যে উদ্বৃত্ত অর্থ থাকে সেটা বিনিয়োগ করার একটা সুযোগ পায় এবং সেই বিনিয়োগকৃত টাকা থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। এই কারণে এই ঋণের সুযোগ থাকার কারণে
যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার কারণ হলো বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা। যৌথ মূলধনী কোম্পানি বৃহদায়তন আইনগতভাবে তৈরি হয় এবং আকারে বড় হয়ে থাকে এবং অধিক পরিমাণ পুঁজি নিয়ে গঠিত হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, অধিক পরিমাণ পুঁজি যেহেতু তারা সংগ্রহ করতে পারে, সেজন্য অনেক কাঁচামাল একসাথে ক্রয় করতে পারে এবং অনেক কাঁচামাল একসাথে ক্রয় করলে উৎপাদন খরচটা কমে যায়, এটা একটা সুবিধা। আচ্ছা, প্রয়োজনে অধিক পরিমাণ টাকা বিনিয়োগ করে বা খরচ করে তারা দক্ষ শ্রমিক নিয়োগ দিতে পারে। বিদেশ থেকে সস্তায় যন্ত্রপাতি ক্রয় করে আনতে পারে এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের পণ্য উৎপাদন করতে সক্ষম হয়। উন্নত মানের পণ্য এবং সস্তায় পণ্য তারা বৃহদায়তন প্রতিষ্ঠান সরবরাহ করতে পারে, অন্য কারবারের পক্ষে যেটা করা সম্ভব হয় না। এই সমস্ত কারণে যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গবেষণা ও উন্নয়নের সুযোগ। আচ্ছা, অধিক পুঁজি সংগ্রহ করে বৃহদায়তন প্রতিষ্ঠান ব্যাপক উৎপাদন ও মুনাফা অর্জন করতে পারে। বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। সেজন্য তারা কম খরচে উৎপাদিত পণ্য যাতে মানসম্মত হয় সেদিকে খেয়াল রাখতে পারে এবং এর জন্য তারা অনেক গবেষণার সুযোগ পায়। বর্তমানে কোম্পানিগুলো গবেষণা করে তারা অধিক পরিমাণ মানসম্মত পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে জনগণের রুচি এবং চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে। গবেষকেরাও সুযোগ মতো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করতে পারে। এই সমস্ত কারণে বৃহদায়তন কোম্পানির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক কল্যাণ। মুনাফা অর্জন হলো বৃহদায়তন প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য। পাশাপাশি এই প্রতিষ্ঠানের যেহেতু বৃহৎ আকারের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, সেই জন্য দক্ষ অদক্ষ অনেক লোক এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পায়। আচ্ছা, তারা অধিক কর্মসংস্থানের মাধ্যমে সস্তায় এবং ভালো মানের পণ্য সরবরাহ করতে পারে এবং এটা দিয়ে কি হয়, অধিক মুনাফাও অর্জন করতে পারে। আচ্ছা, পণ্যের আয় বৃদ্ধি, সস্তায় পণ্যের মান বৃদ্ধি, সস্তায় পণ্য সরবরাহ, তারপরে হলো বিনিয়োগের সুযোগ সৃষ্টি, গুণগত মানের পণ্য সরবরাহ ইত্যাদি সুবিধার মাধ্যমে জীবনযাত্রার মান তারা উন্নত করতে চেষ্টা করে থাকে। আচ্ছা, মুনাফা অর্জনের মাধ্যমে তারা কি করে, মাথাপিছু আয় বৃদ্ধি করতে চেষ্টা করে। কোম্পানিগুলো কি করে, মুনাফা অর্জন ছাড়াও জনগণের কল্যাণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকা রাখে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে, তারপরে হলো হাসপাতাল, এগুলো বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণে অংশগ্রহণ করে থাকে। আচ্ছা, এই সমস্ত সুবিধাগুলোর কারণে বা বৈশিষ্ট্যগুলোর কারণে যৌথ মূলধনী কোম্পানি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বা অর্জন করতে পারছে এবং ভবিষ্যতেও এই কর্মকাণ্ডের দ্বারা তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ আলোচনা করব। গঠন, প্রকৃতি এবং মালিকানার ভিত্তিতে যৌথ মূলধনী কোম্পানিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখন আমরা একটি ছকের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ তুলে ধরব। যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ এখন আমরা কি করব, প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা কি, দায় সম্পন্ন কোম্পানি,
সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অন্যান্য কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। সীমিত দায়সম্পন্ন কোম্পানি, আরেকটা হলো সীমাহীন। সীমিত দায়সম্পন্ন কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, আর এটা হলো শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। আচ্ছা, শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার চার ভাগে ভাগ করা হয়। সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি। আচ্ছা, অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি, বিশেষ কোম্পানি। এই হলো কোম্পানি শ্রেণীবিভাগ। তাহলে আমরা কি দেখতে পাই? প্রথমত কোম্পানির চার ভাগে ভাগ করা হয়েছে, দায় সম্পন্ন কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, আর হলো অন্যান্য কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সীমিত দায় সম্পন্ন কোম্পানি, আর এটা হলো সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি। সীমিত দায় সম্পন্ন কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় সম্পন্ন কোম্পানি, আর একটা হলো শেয়ার দ্বারা সীমিত দায় সম্পন্ন কোম্পানি। শেয়ার দ্বারা সীমিত দায় সম্পন্ন কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি, আর একটা হলো বিশেষ কোম্পানি। এই হলো মোটামুটি শ্রেণীবিভাগ কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী কোম্পানি। এখন আমরা
সংক্ষেপে এগুলোর আলোচনা করব। কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগের মধ্যে প্রথম আছে সনদপ্রাপ্ত কোম্পানি। কোম্পানি আইন চালু হওয়ার পূর্বে ইংল্যান্ডে রাজার আদেশে বা সনদে যে কোম্পানিগুলো গঠিত হতো সেগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। 1844 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলন করা হয় এবং ওই 1800 সালে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো 1844 সালে যে প্রতিষ্ঠানগুলো বিদ্যমান বা চলমান ছিল সেগুলো 1844 সালে যখন কোম্পানি আইন প্রচলিত হলো তখন সেই কোম্পানিগুলো সেই আইনে নিবন্ধিত করা হয়ে থাকলো। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে হলো ইস্ট ইন্ডিয়া চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এগুলো। আচ্ছা, সংবিধিবদ্ধ কোম্পানি দেশের আইনসভা বা সংসদের মাধ্যমে অথবা রাষ্ট্রপ্রধানের নির্দেশ অনুযায়ী যে কোম্পানিগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। আমাদের দেশে কোম্পানি আইনের কোনো কার্যক্রম এই সংবিধিবদ্ধ কোম্পানির উপর প্রয়োগ করা যাবে না। সংসদের বিশেষ আইনের মাধ্যমে এই কোম্পানিগুলো গঠিত, পরিচালিত হয়ে থাকবে। বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কাজের জন্য এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে। যেমন আমাদের দেশে বিআরটিসি, বাংলাদেশ ব্যাংক, বিটিভি, ওয়াসা, এগুলো হলো সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ। নিবন্ধিত কোম্পানি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী যে কোম্পানিগুলো গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বলা হয় নিবন্ধিত কোম্পানি। আর উল্লিখিত কোম্পানি ছাড়াও আরও কিছু কোম্পানির অস্তিত্ব দেখা যায়, এগুলোকে আমরা অন্যান্য কোম্পানির মধ্যে ফেলতে পারি। আচ্ছা, নিবন্ধিত কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা যায়: সীমিত দায়সম্পন্ন কোম্পানি, সীমাহীন দায়সম্পন্ন কোম্পানি। আচ্ছা, সীমিত দায়সম্পন্ন কোম্পানি হলো কোম্পানি যারা শেয়ার বা মালিক, তারা যে পরিমাণ শেয়ার ক্রয় করেছে তাদের দায় দেনা ঠিক সেই পরিমাণ শেয়ারের মূলধনের সমানই থাকবে, এর বেশি কোনো দায় তাদের উপর বর্তাবে না। এটাকে বলা হয় সীমিত দায়সম্পন্ন কোম্পানি। আর সীমাহীন দায়সম্পন্ন কোম্পানি হলো যে যাদের দায় ওই নির্দিষ্ট শেয়ারের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, তাকে বলা হয় সীমাহীন দায়সম্পন্ন কোম্পানি। সীমিত দায়সম্পন্ন কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়: প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়সম্পন্ন কোম্পানি, আর একটা হলো শেয়ার দ্বারা সীমিত দায়। প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি হলো যে কোম্পানির শেয়ার হোল্ডাররা মানে যেটুকু টাকা শেয়ার ক্রয় করেছে সেটুকুর জন্য তো দায়বদ্ধ থাকবেই। এছাড়া কোম্পানির যখন বিলোপ সাধন হবে তখন সেই বিলোপ সাধনের ক্ষেত্রে যদি কোম্পানি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতির কিছু পরিমাণ সেই সমস্ত শেয়ার হোল্ডারদের বহন করতে হবে। হ্যাঁ, সেটাকে বলা হয় প্রতিশ্রুতি, এবং সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তাদের এই বাড়তি দায়ের জন্য তাদেরকে কিছু পরিমাণ অর্থ দায়বদ্ধ হতে হবে। এবং এই কথাটা যে আমাদের যে আছে, আমাদের যে পরিচালনা দুইটা দলিল আছে, স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিতে সেই সদস্যের নামের বিপরীতে কথাটা উল্লেখ থাকবে। আর শেয়ার দ্বারা সীমিত দায়সম্পন্ন কোম্পানি হলো যে একজন সদস্য যে পরিমাণ টাকা শেয়ার ক্রয় করেছে ঠিক ততটুকুর জন্যই তার দায় বহন করতে হবে, এর অতিরিক্ত কিছু না। আচ্ছা, এই শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, তাদেরকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারা কোম্পানি নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে এবং জনগণের কাছে শেয়ার বিক্রয়ের জন্য কোনো ধরনের আহ্বান জানাতে পারে না। আর পাবলিক লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার মূলধন দ্বারা সীমিত থাকে, সেটাকে বলা হয় সেই কোম্পানিকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানি নিবন্ধনের পরে তার শেয়ার বিক্রির জন্য আরও কিছু কাগজপত্র দাখিল করতে হয়। তারপরে নিবন্ধন যখন অনুমতি দেবে তখন সেই কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারবে।
আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সরকারি কোম্পানি, যে কোম্পানির শেয়ারের 51 ভাগ মালিক বা সর্বনিম্ন 51 ভাগ বা সর্বোচ্চ 100 ভাগ হতে পারে সরকার, সেই কোম্পানিকে বলা হয় সরকারি কোম্পানি। তিনি সরকার সেই কোম্পানির সমস্ত পরিচালনা এবং টাকা পয়সা সংগ্রহের সুযোগ করে দেয়। বেসরকারি কোম্পানি, যে কোম্পানির শেয়ারের শতকরা 51 ভাগ, কমপক্ষে 51 ভাগ শেয়ারের মালিক থাকবে জনগণ, সেটাকে বলা হবে বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি। যখন একটা কোম্পানি আরও কতগুলো কোম্পানির শেয়ার ক্রয় করে সেই কোম্পানি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সেটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি হলো যাদের, যে কোম্পানি অন্য কোম্পানির শেয়ার ক্রয় করে এবং পরিচালনার দায়িত্বে নেয়, যাদের শেয়ার ক্রয় করেছে সেই কোম্পানিগুলো হলো সাবসিডিয়ারি কোম্পানি। তো কোম্পানি ছাড়াও যে আরও কিছু কোম্পানি রয়েছে সেগুলোকে বলা হয় অন্যান্য কোম্পানি, যেমন বিদ্যমান কোম্পানি। আমাদের দেশে যে কোম্পানিগুলো আগে থেকে চলমান ছিল, তারপরে বর্তমান 1994 সালের আইন অনুযায়ী সেগুলো পুনরায় নিবন্ধিত হয়েছে, এগুলোকে বলা হয় বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি। যে কোম্পানি 1994 সালের আইন অনুযায়ী বিদেশে গঠিত হয় কিন্তু আমাদের দেশে কারবার পরিচালনার জন্য নতুনভাবে আবার নিবন্ধন সংগ্রহ করে, সেটাকে বলা হয় বিদেশি কোম্পানি। অব্যবসায়ী, যে ব্যবসা মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় না, সেটাকে বলা হয় শুধুমাত্র জনগণের কল্যাণ বা আরও কিছু প্রতিষ্ঠান বা আরও বিশেষ কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, সেটাকে বলা হয় অব্যবসায়ী কোম্পানি। বিশেষ কোম্পানি, বিশেষ কোনো কাজের জন্য বা উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়, তৈরি হয় বা গঠিত হয়, সেগুলোকে বলা হয় বিশেষ কোম্পানি। বিশেষ, আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী এই কোম্পানিটা বিশেষ কোম্পানি গঠিত হলেও বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ আইন দ্বারা বা অন্যান্য আইন দ্বারাও এই কোম্পানিটা পুনরায় পরিচালিত বা নিয়ন্ত্রিত হতে পারে। আমরা আজকে কোম্পানির সংগঠনের মধ্যে এই শ্রেণী বিভাগগুলো দেখলাম এবং এটা জানতে চেষ্টা করলাম। আমরা আশা করি যে এগুলা বই দেখে আবার পড়লেই আমরা সহজে বুঝতে পারবো এই পড়াগুলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আজকে এ পর্যন্ত শেষ। সুস্থ থেকো।